আমি তোমাদের ক্লাস শুরু করছি। এখন আর কেউ ঢোকার চেষ্টা করো না। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মনিটারি পলিসি। মনিটারি পলিসিটা সাধারণত যে কোনো দেশের একটা দেশের সেন্ট্রাল ব্যাংক নেয়। আমরা সাধারণত ইকোনমিক্সে ফিসকাল পলিসি বা মনিটারি পলিসি ইউজ করি আমাদের ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য। ইকোনমির বিভিন্ন অবস্থা থেকে যেসব যে রিসিশনারি গ্যাপ আসে, তারপর এক্সপানশনারি যে গ্যাপগুলো থাকে সেগুলো থেকে কিভাবে ইকোনমিটাকে ভালো করা যায় সেই জন্য সরকার বা সেন্ট্রাল ব্যাংক সাধারণত পলিসিগুলো নিয়ে থাকে। তো ফার্স্টে হোয়াট ইজ মনিটারি পলিসি? মনিটারি পলিসি হলো সেন্ট্রাল ব্যাংক নিবে, যেটা হলো কন্ট্রোল করবে মানি সাপ্লাইয়ের জন্য। যদি আমার ইকোনমিতে যে মানি সাপ্লাইটা আছে সেটা সবসময় তোমরা জানো যে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। বাংলাদেশের ক্ষেত্রে হলো বাংলাদেশ ব্যাংক, যেটা হলো সেন্ট্রাল ব্যাংক। এটাই মনিটারি পলিসিটা নেয়। বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক গোলস যেটা আছে আমাদের দেশের জন্য সেটা প্রমোট করার জন্য, এবং কিভাবে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো আছে সেগুলো আমরা অর্জন করতে পারি। তো তোমরা এখন আর কেউ অ্যাড হওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? অবজেক্টিভ অফ মনিটারি পলিসি, সেন্ট্রাল ব্যাংকে সাধারণত যে অবজেক্টিভ গুলো বা মনিটারি পলিসির জন্য নেয় সেটা হলো তিনটা থাকে। একটা হলো তো যে আমরা ইনফ্লেশন পড়ছি, যে প্রাইস লেভেলটা ইনক্রিজ করে। প্রাইস লেভেলটা ইনক্রিজ করলে প্রাইস লেভেলটা হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে দেখছো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা তোমাদের জন্য অনেক খারাপ হয়েছে। হঠাৎ করে দাম বেড়ে গেলে তোমাদের জন্য বা সকল মানুষের জন্য কোনো দ্রব্য কেনা কষ্টকর হয়ে যায়। তা ম্যানেজ ইনফ্লেশনের জন্য মনিটারি পলিসি নিতে পারে। আবার তোমরা দেখছো যে আনএমপ্লয়মেন্ট কিন্তু আমাদের দেশের একটা বড় সমস্যা, বা যে কোনো দেশের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আনএমপ্লয়মেন্ট হলে যে তোমরা এই যে পড়াশোনা পড়ার পরে যদি চাকরি না পাও তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। তাই আনএমপ্লয়মেন্টের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মনিটারি পলিসি নেয়। আর যে থার্ড অবজেক্টিভ আছে সেটা হলো মডারেট লং টার্ম ইন্টারেস্ট রেট। আমরা যে ব্যাংকের ক্ষেত্রে লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট গুলো দেখা, একটা আছে লেন্ডিং ইন্টারেস্ট রেট, আর একটা আছে আমরা যে লোন জমা রাখলে যে ইন্টারেস্ট রেটটা দেই। এই ইন্টারেস্ট রেটটা তারা কিভাবে মডারেট করবে সেই জন্য তারা মনিটারি পলিসি নেয় সরকার। এবং যে ইন্টারেস্ট রেটটা সাধারণত সেন্ট্রাল ব্যাংক কিন্তু আমাদের নির্ধারণ করে দেয় যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আপনারা রাখতে পারবেন। টাইপস অফ মনিটারি পলিসি, সাধারণত আমাদের দেশে বা সারা বিশ্বে দুই ধরনের মনিটারি পলিসি নেওয়া হয়, এক্সপানশনারি আর কন্ট্রাকশনারি। এই দুটাই আমরা সাধারণত জানি। এক্সপানশনারি আর কন্ট্রাকশনারি মনিটারি পলিসি তোমরা অর্থের মাধ্যমে বুঝতে পারবে। এক্সপানশনারি হলো যদি আমরা মানি সাপ্লাই বাড়ানোর জন্য নিই, আর কন্ট্রাকশনারিটা যদি আমরা মানি সাপ্লাই কমানোর জন্য নেই। সেন্ট্রাল ব্যাংক যদি আমাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেয় টু রিডিউস ইনফ্লেশন। আমরা জানি যদি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় বা বাজারে যদি কোনো পণ্যের দাম বেড়ে যায়, গুডস এন্ড সার্ভিসের, তাহলে ইনফ্লেশন হয়। দেন ইনফ্লেশন হওয়ার জন্য, আর এখন ইনফ্লেশন কমানোর জন্য আমাদের কি দরকার? বাজারে ইনফ্লেশনটা কখন হয়? যখন আমাদের মানি সাপ্লাইটা বেশি থাকে, তখন হঠাৎ করে ইনফ্লেশন দেখা দেয় ইকোনমিতে। তা সেন্ট্রাল ব্যাংক কি করে? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যদি নেয় সেই সময় সে মানি সাপ্লাইটা কমিয়ে আনে। আর এক্সপানশনারি মনিটারি পলিসির ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংক যদি আমার দেশের মানি সাপ্লাই বাড়িয়ে দেবে তার বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে। যেমন একটু পরেই দেখবো যে আমরা তিন ধরনের অপারেশন করে বা তিনটা টুলস আছে সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসি টুলস। একটা হলো ওপেন মার্কেট অপারেশন। ফার্স্টে আমরা পড়ি যে অল সেন্ট্রাল ব্যাংকস হ্যাভ থ্রি টুলস টু কন্ট্রোল দ্য মনিটারি পলিসি। তার মধ্যে হলো ফার্স্ট হলো ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা বলা হয় যে আমরা যে ট্রেজারি বন্ডটা আমাদের মার্কেটে বিক্রি করা হয়। তো তোমরা জানো যে আমাদের দেশে একটা বন্ড, সরকারি ভাবে একটা বন্ড সেল করা হয়। আমরা বলি যে বন্ড কিনছে, প্রাইস বন্ড। তোমরা জানো অনেক সময় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রাইস বন্ড গিফট করে। তাই প্রাইস বন্ডটা কিনলে ব্যাংকের কাছে টাকা চলে যায়, কারণ প্রাইস বন্ডটা হলে সেন্ট্রাল ব্যাংকে বিক্রি করতে পারবে। তা সেন্ট্রাল ব্যাংক এটা ইস্যু করে। এটা কিন্তু টাকা না, তুমি এইটা দিয়ে কিন্তু কোনো কিছু ক্রয় করতে পারবে না। কিন্তু এটা থাকা মানে তোমার কাছে এত টাকা আছে, ওইটা যখন তুমি ব্যাংকে জমা দিবে আর ম্যাচুরিটি ডেটের পরে তোমার কাছে কিন্তু ব্যাংক ওই টাকাটা দিয়ে দিবে। যেমন 100 টাকার যদি একটা প্রাইস বন্ড তোমার কাছে থাকে, তুমি 100 টাকার প্রাইস বন্ড নিয়ে কিন্তু কোনো দোকানে গেলে যদি বলো যে আমার কাছে 100 টাকা আছে, আপনি আমাকে 100 টাকার একটা দ্রব্য দেন বা গুডস দেন বা সার্ভিস দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের কাছ থেকে কেউ নিবে না। কিন্তু
তোমাদের কাছে যদি 100 টাকা থাকে, কিন্তু 100 টাকা যদি গিয়ে দোকানে দাও, তুমি 100 টাকার পরিমাণ দ্রব্য কিন্তু কোনো দোকান থেকে ক্রয় করতে পারবা। কিন্তু প্রাইস বন্ডের মাধ্যমে যখন আমরা প্রাইস বন্ডটা কিনি, এটা তুমি যখন ম্যাচুরিটি ডেটের পরে ব্যাংকে জমা দিচ্ছ, তখন ব্যাংক কিন্তু তোমাকে 100 টাকাই দিয়ে দিবে। কিন্তু ব্যাংকের কাছে দিলে সেই সময় তুমি টাকা পাবা আফটার ম্যাচুরিটি ডেট, কিন্তু তার আগে কিন্তু এই টাকাটা তুমি পাচ্ছ না। আর প্রাইস বন্ডটা মার্কেটে হলো সরকার ছাড়া ওপেন মার্কেট অপারেশনের জন্য। যখন প্রাইস বন্ডটা যদি আমরা কিনি সরকারের কাছে, তখন দেখো আমাদের কাছ থেকে টাকাটা সরকারের কাছে চলে যায়। সরকারের কাছে চলে যাওয়া মানে কি, আমাদের কাছে টাকাটা নাই, এটা সরকারের ব্যাংকে জমা হয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। তাহলে তার মানে কি, আমরা ওই টাকাটা কিন্তু এখন খরচ করতে পারছি না ইচ্ছা মতো। আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার, 3 ইয়ার পরে আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের বাজার থেকে যে মানি সাপ্লাইটা ছিল সেটা কমে যায়। আবার ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে যদি মানি বাড়াতে চাই, তাহলে সরকার কি করে, সরকার আমাদের কাছ থেকে বন্ডটা কিনে নেয়। আমাদের কাছ থেকে যখন বন্ডটা কিনে নেয়, তখন কি হয়, টাকাটা আমাদের হাতে চলে আসে। টাকাটা যদি যখন আমাদের হাতে চলে আসবে, তখন দেখো তোমাদের কাছে যদি 100 টাকার বন্ড না থেকে যদি 100 টাকা থাকে, তাহলে তোমরা এই টাকাটা যে কোনো ভাবে ইউজ করতে পারবা। তোমাদের যেটা ক্রয় করার কথা, বা তোমরা যে কেউ যদি ইনভেস্ট করতে চাও, তাহলে সেটাও পারবা। আরেকটা হচ্ছে সেকেন্ড টুলসটা যেটা সেন্ট্রাল ব্যাংক ব্যবহার করে, সেটা হলো রিজার্ভ রিকোয়ারমেন্ট। রিজার্ভ রিকোয়ারমেন্ট মানে দেখো, আমরা বিভিন্ন ব্যাংকে দেখো আমাদের ডিপোজিট রাখি, বা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকে। দেখা যায় যে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট চলতি ক্ষেত্রে দেখা গেল আমাদের 500 টাকা অবশ্যই আমাদের রিজার্ভ রাখতে হবে ব্যাংকের ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে যে আমরা যেসব ডিপোজিট রাখি, সেই ডিপোজিটের ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংকের কাছে 10% বা সে নিজেদেরই 10% রিজার্ভ রিকোয়ারমেন্ট জমা রাখা লাগে। ব্যাংক যদি এই রিজার্ভটা দেয়, যেমন 100 টাকা যদি আমাদের কাছ থেকে ডিপোজিট হিসেবে নেয়, ব্যাংক যদি 10% যদি রিজার্ভ রিকোয়ারমেন্ট থাকে, তাহলে 10% তার কাছে জমা রাখতে হবে। যেমন 100 টাকা যদি ডিপোজিট, সে যদি তার মানে তার কাছে থাকে, সে 90 টাকা লোন দিতে পারবে। আর 10 টাকা তার জমা রাখতে হবে সেন্ট্রাল ব্যাংকের কাছে। এটাই বলা হলো রিজার্ভ রিকোয়ারমেন্ট। এখন বাজার থেকে যদি আমরা টাকা কমাতে চাই, তখন কি করা হয়, যে রিজার্ভ রিকোয়ারমেন্টটা বাড়ায় দেওয়া হয়। 100 টাকা যদি 10%-এর ক্ষেত্রে যদি আমরা 20% করে দিই, তাহলে কি হবে, যে 100 টাকায় 80 টাকা ব্যাংক ঋণ দিতে পারবে, আর 20 টাকা তার জমা রাখতে পারবে। আবার যদি বাজারে যদি মানি সাপ্লাই বাড়াতে চাই, তাহলে আমরা রিজার্ভ রিকোয়ারমেন্টে যদি কমানো হয়, রিডিউস করা হয়, সাপোজ 5%, তাহলে দেখা গেল যে ব্যাংক ইনভেস্টমেন্ট করতে পারবে বা লোন দিতে পারবে 95 টাকা, এবং সে তোমাদের বাজারে বা সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখবে হলো 5 টাকা অনলি। আরেকটা আছে যে থার্ড টুল, সেটা হলো ডিসকাউন্ট রেট। আমাদের ব্যাংকের যেসব আছে, দেখো ব্যাংক সাধারণত ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে, ব্যাংক কাস্টমারদের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে থাকে। আবার ব্যাংক আছে যে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে। সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যে লোন নেয়, সেটার জন্য ব্যাংকের যে রিজার্ভ রেশিও থাকে, তার উপর একটা লোন নিতে পারে। যেমন ব্যাংকে হঠাৎ করে অনেক সময় টাকার প্রয়োজন হতে পারে, যে কোনো ব্যাংকে। তো এখন যদি টাকার প্রয়োজন হয়, তাহলে সেন্ট্রাল, ধরো যে অন্যান্য যেসব ব্যাংক আছে, তারা কি ঋণ নিলে ওইটার ইন্টারেস্ট রেট সেন্ট্রাল ব্যাংকে পে করতে হয়। সাপোজ ধরো 1% বা 2%, কারণ 100 টাকা থেকে 1 টাকা বা 2 টাকা দিতে হবে। এই যে রেটটা থাকে, এটাকে ডিসকাউন্ট রেট। ব্যাংক যদি কাছ থেকে কোনো লোন নেয়, তাহলে তার যে ইন্টারেস্ট বলা হয়, এখন যদি থাকে, তাহলে সাধারণত ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ঋণ কম নিবে। তার মানে কি, বাজারে মানি সাপ্লাইটা কমে যাবে। এর ফলে দেখা যাচ্ছে যে এক্সপানশনারি আমাদের মনিটারি পলিসি না হয়ে এখানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি হবে। এর মাধ্যমে আমরা সাধারণত ব্যাংক বা ব্যাংক সাধারণত মনিটারি পলিসি যে মানি সাপ্লাইটা আছে, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করি। এখন মানি যে ডিমান্ড থাকে, কিছু জিনিসের উপর নির্ভর করে। এখন দেখবো আমরা মানির ডিমান্ডটা কিসের। আচ্ছা, মানি হোল্ড ইন্টারেস্ট, মানি হোল্ড করার জন্য মানিকে একটা কস্ট আছে, সেই কস্টটাকে বলা হয় মানি বা ইন্টারেস্ট রেট।
কারণ ব্যাংক যদি মানি হোল্ড করে আমাদের কাছ থেকে নেয়, সে কিন্তু একটা ইন্টারেস্ট রেট তোমাদের কাস্টমারকে দেয়, যেমন ডিপোজিটের বিপরীতে দেয়। বা ধরো তোমরা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে কাছ থেকে অনেকে লোন নেয় টাকা, তারপরেও কিন্তু তাদের সুদ দিতে বাংলায় ইন্টারেস্ট হোল্ডিং মানি, হোল্ডিং যে অপরচুনিটি কস্ট আছে সেটাকে আমরা ইন্টারেস্ট। আবার যদি ইন্টারেস্ট রেট যদি বাড়ানো হয়, তো অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং মানিও কিন্তু ইনক্রিজ করবে। ফলে পিউপিল কিন্তু করবে একে অন্যের কাছ থেকে। আমরা জানি যে আগে যদি 10 টাকা দিয়ে হঠাৎ করে যদি দিতে হয় তোমার সুদ, তাহলে কিন্তু সবাই কম লোন নিবে। এখন দেখো সাপ্লাই এন্ড ডিমান্ড। এখন আসো, তোমরা আগে দেখছো যে আমরা কোনো গুডস এর ক্ষেত্রে দেখছি এখানে যে ইন্টারেস্ট রেটস আছে আর কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই আছে এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে। আমরা আগে কোয়ান্টিটি অফ ডিমান্ড গুডস এন্ড সার্ভিসের সেই সময় ছিল প্রাইস, আর এইখানে ছিল কোয়ান্টিটি। এইখানেও দেখো সেম, একটু আগে দেখে আসছি যে মানি হোল্ড যে প্রাইসটা আছে সেখানে আমরা বলি। তার মানে ইন্টারেস্ট রেটটা থাকবে হলো আমার ভার্টিক্যাল এক্সিসে, আর হরাইজন্টাল এক্সিসে কোয়ান্টিটি অফ মানি, যেটাকে আমরা এম সেটা থাকবে। দেখো দেখছিলাম যে ডাউনওয়ার্ড স্লোপিং মানি ডিমান্ড, ডাউনওয়ার্ড স্লোপিং মানে উপরে নামতেছে, তার মানি সাপ্লাই ইন্টারেস্ট বাড়লে মানি মানি সাপ্লাই না মানি ডিমান্ড, ইন্টারেস্ট রেট বাড়লে মানি ডিমান্ডটা কমবে আর ইন্টারেস্টটা বাড়বে। তোমরা ডান পাশে যে সেটা হলো মানি সাপ্লাই, এখানেও থাকবে ভার্টিক্যাল এক্সিসে আর হরাইজন্টাল এক্সিসে কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই থাকবে। এখন মানি সাপ্লাইটার দেখো এই কাপটা একেবারে এক্সিসের সাথে সমান্তরাল, মানে একটা সোজা রেখা আয়ের মতো দেখতে পারতেছো। কারণ মানি সাপ্লাইটা হঠাৎ সেন্ট্রাল ব্যাংক সেটা পলিসি নেয় যে নির্দিষ্ট করে দেয় এই বছর মানি বা টাকা আমরা বাজারে ছাড়বো, এত টাকার মানি আমরা সাপ্লাই দিব। কারণ থাকে সে ঠিক করবে বা 100 ছাড়বে, এই জন্য সাপ্লাইটা ফিক্স থাকে। ধরো সাপোজ এখানে যদি মানি সাপ্লাইটা ইন্টারেস্টের সম্পর্কিত না, এটা সমান্তরাল। মানি সাপ্লাই যদি বাড়াই সেই সময় আমার এই কার্ভটা ডান দিকে শিফট করবে, আর কমালে বাম দিকে। মানি গুলি তোমরা মানি দেখো একটু আগে ডিমান্ড কার্ভ দেখা যাচ্ছে, আরেকটা দেখা যে একে অপরকে সেট করে সেই জায়গায় আমার ইকুইলিব্রিয়াম হবে। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে দেখো ইন্টারেস্ট রেট এবং মানি সাপ্লাই বা মানি ডিমান্ড আসলে M1। আমরা আগে যেমন ফার্স্ট ইয়ারে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো যে মানি ইকুইলিব্রিয়াম যেটা ছিল, যেখানে ডিমান্ড এবং মানে গুডস এর ক্ষেত্রে দেখছো ডিমান্ড এবং সাপ্লাই সমান হবে, সেই মানির ক্ষেত্রেও সেটা, যেখানে ডিমান্ড এবং মানির সাপ্লাইটা সমান হবে সেখানে হবে, এবং সেখানে আমরা ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। উপরে গেলে উপরের ক্ষেত্রে দেখো এখানে এইখানে ডিমান্ড আছে এতটুকু, সাপ্লাই আছে মানে আমার এক্সেস অফ মানি সাপ্লাই আছে। আবার নিচে আসো, এখানে ডিমান্ড বেশি সাপ্লাই কম, তার মানে কি এক্সেস ডিমান্ড আছে আমার। যদি এক্সেস ডিমান্ড বা শর্টেজ থাকে তাহলে কিন্তু আমার মানি মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে না। মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম থাকবে তখনই যখন আমার মানি ডিমান্ডটা এবং মানি সাপ্লাইটা সমান হবে, এবং সেইখানে আমরা ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট কোয়ান্টিটি অফ মানি পাবো। এখন আসলে কেনশিয়ান টেনসেশন ফ্রেমওয়ার্ক অর মেকানিজম, কেনশিয়ান কিভাবে করছে, দ্য মানি গুডস এন্ড সার্ভিস মার্কেট দ্যাট এডি এন্ড এএস ফ্রেমওয়ার্ক। এটি মানে হলো এগ্রিগেট ডিমান্ড আর এএস মানে এগ্রিগেট সাপ্লাই ফ্রেমওয়ার্ক বোঝাচ্ছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছে যে এডিএএস মডেল বা এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে আসবে। দেখো প্রথম
মার্কেটে আসবে, যদি মানি বা বাড়ায়, সেটা প্রথমে আমাদের মানি মার্কেটে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট অফ গুডস এন্ড সার্ভিস মার্কেট ফেলবে। প্রায় কিন্তু তোমার ইনভেস্টমেন্ট করা হয় গুডস এন্ড সার্ভিস উৎপাদনের ক্ষেত্রে। গুডস এন্ড সার্ভিস উৎপাদন হওয়ার পরে কি হয়, এটা আমাদের জেনারেল মার্কেটে চলে আসে। জেনারেল মার্কেটে আসলে এটা চলে আসবে, মানে এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মার্কেটে চলে আসবে। সাপোজ ধরো আমাদের মানি মার্কেটে আমরা মানি, এর ফলে বেড়ে যাচ্ছে, মানি বেড়ে যাওয়ার ফলে আমরা ইনভেস্টমেন্টটা বেশি করতে পারবো মার্কেটে। এখন যদি ইনভেস্টমেন্ট যদি করি, কিসের ক্ষেত্রে করব? গুডস এন্ড সার্ভিস প্রডিউসের ক্ষেত্রে করব। গুডস এন্ড সার্ভিস বেশি গুডস এন্ড সার্ভিস কি হবে, বেশি উৎপাদন হবে। বেশি উৎপাদন হয় তাহলে গুডস এন্ড আমাদের মার্কেটে বেশি পাওয়া যাবে, এর ফলে ভাবে কিনতে পারবো। তাই সেটা নিচে বলছে, when the money supply increases, the works as follow: an increase in the money supply lowers, which cause rise, and AD curve shift to the rightward, and real GDP increases and the unemployment rates। ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে, এবং দ্রব্যাদি যদি উৎপাদন বাড়ে, তাহলে বেশি দ্রব্য উৎপাদন করার জন্য কি হবে, আমাদের বেশি লোক দরকার হবে, বেশি মেকানিজম দরকার হবে। এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা, যে আনএমপ্লয়মেন্ট আছে সেটা দেখো যে খুব সুন্দর করে ফিগারে দেখানো হয়েছে। দ্য ক্যানশন ট্রান্সমিশন অফ মেকানিজম, এটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট না, এটা ইনডাইরেক্ট ভাবে ফেলতেছে। এখন আসো মানি মার্কেট ইনভেস্টমেন্ট অফ গুডস এন্ড সার্ভিসেস মার্কেট, এডিএস ফ্রেমওয়ার্ক। এখন আমরা অন্য দুটো ফিগারের দিকে দরকার নেই। দেখো ফার্স্ট ফিগারটা, আমাদের এই, তোমরা সবুজ কাপটা আগে দেখো না, আগে দেখো এই যে নীল রঙের, সেটা দেখো আমাদের এখানে ছিল। আমার সাপ্লাই অফ মানি এবং ডিমান্ড অফ মানি বা কোয়ান্টিটি ও ইকুইলিব্রিয়াম অফ মানি ছিল M1 পয়েন্টে। এখন ধরো সেন্ট্রাল ব্যাংক 100 মিলিয়ন টাকা সাপ্লাই দিচ্ছে, ব্যাংক আমাদের ইন্টারেস্ট রেটটা কমায় আনা দরকার, মার্কেটে অনেক বেশি মানির প্রয়োজন। ফলে কি করবে তারা, সাপোজ যদি মানি সাপ্লাইটা 1 বছরের জন্য বাড়িয়ে দেয়, তারা কি করবে, মিলিয়ন থেকে তারা 200 মিলিয়ন টাকা, তাহলে সাপ্লাই কার্ভটা ডান করবে, যেহেতু টাকার অঙ্কটা বাড়ায় দিচ্ছে, তাহলে এটা ভার্টিক্যাল ভাবে দিয়ে শিফট করবে। দেখো S2 হবে, S2 এস, আমার নিউ সাপ্লাই কার্ভ যদি এটা হয়, আর এটা হলো আমার মানি ডিমান্ড কার্ভ, ইকুইলিব্রিয়ামটা আসবে এই পয়েন্টে। I1 থেকে সাপ্লাই যদি আমি বাড়িয়ে দিই মার্কেটে, তাহলে দেখবা যে আমার মানির ডিমান্ডটা কমে যাচ্ছে, I1 থেকে I2 তে চলে আসতেছে, তার মানে 2 বিন্দুতে চলে আসতেছে। লোন নিবে, ইন্টারেস্ট রেট কম হলে তারা বেশি করে মার্কেট থেকে লোন নিবে। পরে দেখা যাচ্ছে যে এখানে দেখো, এখানে I1 আর এখানে হলো I2। তোমরা যে সময় ফিগারটা আঁকবা অবশ্যই এইগুলোই সোজা সরল রেখায় আঁকবা। এখন দেখো I2 তে, I1 এ আগে ডিমান্ড ছিল যে লোনের, যে L1 বা I1 ও বলতে পারো, ইনভেস্টমেন্ট দ্বারাও বুঝাইতে পারো, এটা আই দ্বারা ইনভেস্টমেন্ট বুঝাচ্ছে। ফার্স্টে I1 ছিল, যখন ইন্টারেস্ট রেটটা কমে গেল দেখো, তার মানে ইন্টারেস্ট রেটটা এইখানে বেড়ে যাচ্ছে। ইন্টারেস্ট রেটটা যখন কমতেছে তখন ইনভেস্টমেন্টটা বাড়তেছে। I2 তে ইনভেস্টমেন্ট হচ্ছে এল, মানে এটা ছোট হাতের আই দ্বারা বোঝাচ্ছে, এটা বড় হাতের অ্যালফাবেট আই দ্বারা, ক্যাপিটাল I2 দ্বারা বোঝাচ্ছে। এখন দেখো ইন্টারেস্ট রেট এইখান থেকে এখানে কমে আসতেছে, আর ইনভেস্টমেন্টটা I1 থেকে I2 তে চলে যাচ্ছে। এখন আসে এটা কি করে গুডস এন্ড সার্ভিস মার্কেটে আমার ইমপ্যাক্ট ফেলবে। ধরলাম আমার প্রাইস লেভেলটা এখানে আছে, এখন যখন আমার এই ইনভেস্টমেন্ট বেশি করবো, আমার ইকোনমিতে আমার যে গুডস এন্ড সার্ভিসেস আছে সেটা বেশি প্রডিউসড হবে। বেশি প্রডিউসড হওয়ার জন্য আমাদের যেসব বেশি কর্মচারী বা বেশি লোক খাটছে, তাদের ইনকাম বেড়ে যাবে। ইনকাম ধরো আগে 100 জন চাকরি করতো, এখন 120 জন চাকরি করতেছে, তার মানে কি আমাদের কাছে 20 জনের টাকা আরো বেশি চলে আসছে, 20 জন বেশি বেতন পাচ্ছে। ফলে 20 জন আরো বেশি দ্রব্যাদি গুডস এন্ড সার্ভিসেস বাজার থেকে ক্রয় করবে, এবং তাদের কাছে টাকাটাও বেশি থাকবে। বা 100 জনও যদি করে, তারা বেশি বেতন পাবে, যেহেতু বেশি গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতেছে,
ধরো 8 ঘন্টা আগে চাকরি করতো, সেখানে যদি এখন 12 ঘন্টা চাকরি করে, অবশ্যই তাকে ওভার টাইম দিতে হবে। তার মানে কি হবে, তার কাছে বেশি টাকা থাকা মানে সে বেশি গুডস এন্ড সার্ভিসেস ক্রয় করতে পারবে। বেশি গুডস এন্ড সার্ভিসেস যদি ক্রয় করে, তাহলে কি হবে, ডিমান্ড কার্ভটা রাইট শিফট করবে, AD1 থেকে AD2 তে চলে যাবে। তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমার ইকুইলিব্রিয়াম চলে আসবে। আমার রিয়েল জিডিপি যেটা আছে বা কোয়ান্টিটি অফ গুডস এন্ড সার্ভিসেস যেটা আছে, সেটা Q1 থেকে Q2 তে চলে যাবে। তার মানে এইখানে দেখতেছি যে আমার একটা মার্কেটে যদি বাড়ায়, যদি মানি সাপ্লাইটাই শুধু বাড়ায়, এটি তিনটা মার্কেটের মাধ্যমে আমাদের ইম্প্যাক্ট ফেলবে। একটা মানি মার্কেট, একটা ইনভেস্টমেন্ট অফ গুডস মার্কেটস, একটা হলো গুডস অ্যান্ড সার্ভিসেস মার্কেট বা ADAS ফ্রেমওয়ার্ক। তোমরা এটা ভালো করে পড়ে নিবা। এখন কেনশিয়ান মেকানিজম সামটাইমস মেবি ব্লকড হতে পারে। আমরা যে আগের যে মেকানিজমটা দেখালাম, এটা দেখা গেল যে অনেক সময় হোল্ড করে না। ইকোনমির ক্ষেত্রে আসলে কিছু বৈপরীত্য থাকতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখো সবাই একটা জিনিস পছন্দ করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে সেটা পছন্দ করে না। তাহলে কি হয় যে তাদের ক্ষেত্রে বিপরীত কোনো কিছু কাজ করতেছে। এখন সেটা আমরা দেখি এই ফিগারের মাধ্যমে দেখানো যাবে। অনেক সময় দেখা যায় যে আমার মানি সাপ্লাই বাড়তেছে কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়তেছে না। সাপোজ ধরো এটা হলো ইনভেস্টমেন্ট কার্ভ আমাদের, আর এটা হলো ইন্টারেস্ট রেট কার্ভ। আর এইখানে আমরা ইন্টারেস্ট রেট এবং মানি সাপ্লাই যে কার্ভটা আছে সেটা দেখতে পাচ্ছি। আমার এটা হলো মানি ডিমান্ড কার্ভ। হঠাৎ মানি ডিমান্ড কার্ভটা যদি আমার হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যদি সমান্তরাল হয়, তাহলে দেখো আমার ইন্টারেস্ট রেটের উপর মানি সাপ্লাই কোনো ইম্প্যাক্ট ফেলে না। সাপোজ ইন্টারেস্ট রেট যদি আমার ইকুইলিব্রিয়াম এই 1 পয়েন্টে থাকতো, তাহলে আমার মানি সাপ্লাই M1 ছিল, আর ইন্টারেস্ট রেট ছিল I1। এখন মানি সাপ্লাই যদি আমি বাড়িয়ে দিই, S1 থেকে S2 তে যদি নিয়ে যাই, তাহলে দেখো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা 1 থেকে 2 পয়েন্টে চলে যাচ্ছে, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা বাড়তেছে না। এখানে কারণ হলো আমার মানির যে সাপ্লাই কার্ভটা আছে সেটি ডিমান্ড কার্ভের সাথে হরাইজন্টাল যে পোর্শনটা আছে সেইখানে ইন্টারসেক্ট করছে। এটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি লিকুইডিটি ট্র্যাপ। Liquidity trap is a situation when expansion in monetary policy or increase in money supply does not increase the interest rate, income, and hence does not stimulate the economic growth. মানে আমরা এটা সাধারণত লিকুইডিটি ট্র্যাপ বলি যখন আমরা মানি সাপ্লাই বাড়াই, কিন্তু এই মানি সাপ্লাই বাড়ানোর ফলেও আমার ইন্টারেস্ট রেটের উপরের কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। ধরো আমি মানি সাপ্লাই আগে যেটা বলছি 100 মিলিয়ন ছিল ইকোনমিতে, তখন ইন্টারেস্ট রেট আমরা সাপোজ ধরলাম 5%, বাট ইন ইন্টারেস্ট রেট বা মানি সাপ্লাই ইনক্রিজেস 2 মিলিয়ন, বা আমাদের যে ইন্টারেস্ট রেট আছে সেটা দেখা গেল 200 মিলিয়ন যদি আমি বাড়াই, এখন 200 মিলিয়ন বাড়ানোর পরেও দেখা যাচ্ছে যে আমার ইন্টারেস্ট রেটের পরে কমতেছেও না বাড়তেছেও না, ইন্টারেস্ট রেটটা 5%-এই আছে। এই যে অবস্থা আছে, এটা কি ইকোনমিতে চরম অবস্থা বলি। আজকে ক্লাসে যতটুকু পড়ানো হলো এটুকু বললেই হবে, আমি তোমাদের নোট দিয়ে দিব। কিন্তু ফার্স্টের দিকে যে 6টা সিলাইড আছে, এই 6টা সিলাইড তোমরা সিলাইড থেকে পড়বা। এটা যে শীটটা দেওয়া হবে এই শীটটা তোমরা পাবা না, কিন্তু এখানে যতটুকু দেওয়া আছে এতটুকু পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। এই ফার্স্টে যে 7টা সিলাইড থাকবে, এটা এখানে খুব সুন্দর করে ছোট করে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা এটুকু পড়লেই হবে, এটা বড় করে পড়ার দরকার নেই। আর যে নিচের যে টপিকস গুলো আছে তোমাদের যে শীটটা দেওয়া হবে শীটের ভিতরেই থাকবে, এবং স্লাইডটা আমি শেয়ার করে দিব তোমাদের সাথে। তো তোমরা কেউ কি কিছু বলতে চাও? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার হ্যাঁ বলো। একবার যদি আপনি দা কিনিজম ট্রান্সমিশন মেকানিজমটার চার্টটা যদি আরেকবার বুঝাই দিতেন স্যার, তাহলে ভালো হতো একটু। চারটা না ফিগারটা? ফিগারটা স্যার। ওকে, তোমরা ওটা যাও তাহলে, আমি আবার স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার, স্লাইড তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। ওকে, দেখা যায় স্যার। আচ্ছা, তোমরা ইসে আসো, ফার্স্ট ফিগারটায় আসো, একেবারে ফার্স্টের দিকে এ ফিগারটায় আসো। আচ্ছা তোমরা সহজভাবে তো বোঝো, আমার মানি সাপ্লাই যদি বাড়ায় তাহলে আমার কোন মার্কেটে ইমপ্যাক্ট ফেলবে? মানি মার্কেটে না এটা ফার্স্টে?
জি স্যার। হ্যাঁ, এখন ধরো মানি সাপ্লাই বাড়লে আর মানি মার্কেট ইম্প্যাক্ট ফেললো, মানে ব্যাংকের ক্ষেত্রে কাছে অনেক টাকা চলে আসলো। এখন ব্যাংক কি করবে? এটা মানুষের কাছে ঋণ দিবে না? জি স্যার। ঋণ দিলে মানে কি করবে মানুষ? এটা ঋণ নিয়ে কি করবে? ইনভেস্টমেন্ট করবে নাকি নিজের কাছে রেখে দেবে? স্যার অবশ্যই ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্ট করলে বেশি কি প্রডিউস হবে বলো তো? আমরা যদি বেশি ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের বেশি গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হবে না? প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট, তোমরা মার্কেটিং জি এ আছো, মার্কেট, তাহলে এখন এই গুডস এন্ড সার্ভিসেস তাহলে কোন মার্কেটে তোমরা বিক্রি করবা? গুডস এন্ড সার্ভিসের মার্কেটে না মানি মার্কেটে? গুডস অ্যান্ড সার্ভিস মার্কেট। হ্যাঁ, তো গুডস এন্ড সার্ভিস মার্কেটে যদি বেশি চলে আসে আর তোমার ইনকামও যদি বেড়ে যায়, তাহলে তুমি কি গুডস এন্ড সার্ভিসেস বেশি ক্রয় করবা না কম ক্রয় করবা? স্যার বেশি ক্রয় করব। অবশ্যই, এটুক তো বুঝতে পারছো, মুখে তো বুঝতে পারছো তো, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এখন তাহলে ফিগারে আসো। ফিগারে আমার কি মাউসটা কি দেখা যায় তোমাদের? আমি মাউসটা উঠানামা করলে কি তোমরা স্যার মাউসটা দেখা দেখতে যায়। পারো? ওকে, দেখা যায় এখন স্যার। দেখো, এখন দেখো আমরা ফার্স্টে S2 তে ছিলাম না, S1 এ ছিলাম, এই নীল কার্ভটা ছিলাম, আর মানি ডিমান্ড কার্ভটা এখানে ছিল। আমার মার্কেটের ইকুইলিব্রিয়াম কোন বিন্দুতে ছিল? M1 এ ছিল, ঠিক তো? জি স্যার। ওকে, এখন মানি সাপ্লাই আমি বাড়ায় দিচ্ছি, 100 মিলিয়ন থেকে 200 মিলিয়ন নিচ্ছি, তার মানে মানি সাপ্লাই কার্ভটা কোন দিকে যাবে? ডান দিকে না বাম দিকে ডান শিফট দিকে করবে? স্যার, ডান দিকে স্যার। ডান দিকে, তার মানে S2 তে শিফট করলো। এটাই কি হলো? রানিং আউট, আমাদের ইসের মিটিং এ রানিং আউট হয়েছে, M2 তে চলে গেছে, তাই তো? জি স্যার। তাহলে শিফট করে দেখো ইন্টারেস্ট রেট কমে আসছে, আগে I1 ছিল এখন I2 তে আসছে, মানে কি ইন্টারেস্ট রেট কমে গেছে। এখন লোনের ক্ষেত্রে যদি আমি 100 টাকা লোন নিলে যদি আগে আমার 10 টাকা ইন্টারেস্ট রেট নেওয়া লাগতো, এখন 100 টাকা লোন নিলে আমার ইন্টারেস্ট রেট নেওয়া লাগতেছে 5 টাকা। তার মানে তুমি লোন কম নিবা না বেশি নিবা আগে থেকে? স্যার বেশি নেব স্যার। ওকে, বেশি নিবা না? এখন বেশি নিলে দেখো তো, এই যে হলো ইনভেস্টমেন্ট যে ডিমান্ড কার্ভটা ছিল, ইনভেস্টমেন্ট ডিমান্ড কার্ভের আগে এই যে এইখানে যদি 10 টাকা থাকতো তুমি I1 পরিমাণের লোন নিতে, এখন I2 পরিমাণ লোন নিচ্ছ, মানে I2 পরিমাণ লোন নিচ্ছ, ইনভেস্টমেন্ট 5 টাকা, ধরো 10 টাকা থেকে 5 টাকায় চলে আসছে। এখন কি এখানে ইনভেস্টমেন্ট মার্কেট বা ইনভেস্টমেন্ট অফ গুডস এন্ড সার্ভিসেস মার্কেট, মানে তুমি এখন কি ইনভেস্টমেন্ট বেশি করতেছো না গুডস এন্ড সার্ভিস মার্কেটে? ধরো আগে 100 টাকা ইনভেস্ট জি। করতে, এখন 200 টাকা ইনভেস্ট করতেছো, বেশি করতেছো। জি স্যার। তাহলে 100 টাকায় ধরো আগে ইনভেস্ট জি করলে স্যার। যদি 10টা গুডস যদি প্রডিউস হতো, দশটা কলম উৎপাদন করা হতো, এই 10টা কলম তুমি মার্কেটে বিক্রি করতে, 20টা কলম উৎপাদন করবে না? জি স্যার। হ্যাঁ, 20টা কলম উৎপাদন করার জন্য কি আগে শ্রমিক দিয়ে হবে? বা আগে যে লেবার কাজ করতো 8 ঘন্টা, 8 ঘন্টা কি তার 10 থেকে 12 ঘন্টা ওয়ার্ক করা লাগবে? 8 জন লেবার থাকলে, না স্যার অবশ্যই, হ্যাঁ, অবশ্যই স্যার। বা মানে আরো বেশি হ্যাঁ, কাজ করাই দিতে হবে যেগুলো শ্রমিক হ্যাঁ, আছে ঠিক ওখানে। আছে। এখন ধরো শ্রমিক বাড়াইলে বা শ্রমিক এর বেতন বাড়ালে বা শ্রমিক বাড়াতেও পারো, হয় শ্রমিকের বেতন বাড়াও নাহলে শ্রমিক বাড়াও, এর ফলে কি হবে? তোমার ইনকাম বাড়বে নাহলে তোমার বন্ধুর ইনকাম বাড়বে, আর একজনের এমপ্লয়মেন্ট। এখন যদি যে আগে কিনতো না, এখন সে আগে একটার জায়গায় কি দুইটা কিনবে? জি স্যার। বা তুমি ইনকাম বেড়ে যাচ্ছে, দেখা গেল তুমি আগে একটা কলম দিয়ে লিখতে, এখন ভাবতেছো আর একটা কলম আমরা থাকলে ভালো হতো, আমি দুটো কিনে রাখি, তাহলে ডিমান্ডটা বেড়ে গেল। তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা আগে A1 এ ছিল, এ বিন্দুতে ছিল, ধরো আগের এখানে ছিল। জি স্যার। এবার তোমার ডিমান্ড কার্ভ যদি ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড কার্ভটা কোন দিকে যাবে বলো? ডান দিকে না বাম ডান দিকে? দিকে স্যার। ডান দিকে স্যার। ডান দিকে, তাহলে AD1 থেকে AD2 তে যাচ্ছে, তাই তো? জি তাহলে স্যার। এখন দেখো তো ইকুইলিব্রিয়ামটা আমার Q2 তে আসতেছে না, কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারছো? এবার এবার বুঝছি স্যার, একটু খুবই, সমস্যা ছিল এখন। ওকে, খুবই হ্যাঁ সহজ স্যার। আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু ক্লাসে, আমি তো এমনিতেই 5 মিনিট তোমাদের এন্ট্রি দিই, আমি 5 মিনিট পরে শুরু করি, তারপর তোমরা ঢোকার চেষ্টা করো কেন? এখনো দেখতেছি 2 জন ওয়েটিং রুমে আছো। স্যার
প্রবলেম হয় কি স্যার, অনেক সময় আমাদের যেমন নেটের প্রবলেম করে, অনেক সময় স্যার যাদের ওয়াইফাই তাদের কারেন্ট চলে যায় স্যার। আমার আজকে যেমন স্যার কারেন্ট চলে গেছিল, যদিও ভাগ্য ভালো আমি আজকে ফোনে ছিলাম স্যার, যার কারণে সাথে সাথে ডাটা অন করে রিকানেক্ট হয়ে নিতে পেরেছি নিজেই, কিন্তু আমি ল্যাপটপে কানেক্ট করতে পারিনি। পরে আপনি মনে হয় স্যার আমাকে ল্যাপটপে আর কি ইয়ে দিয়েছেন, অ্যাপ্রুভ ওকে দিয়েছেন ওকে স্যার। এখন স্যার ওই সময় যদি আমার ফোনে আর কি ডাটা অন করে আমি সাথে সাথে রিকানেক্ট না হতে পারতাম স্যার, পরবর্তীতে আমি দেখা যেত আর কানেক্ট হতে পারতাম না স্যার। এটা শুরু হয়ে গেল কি প্রবলেম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুরু থেকে কানেক্টেড ছিল? নাইম কানেক্টেড হয়েছে? নাইম, নাইম, জি স্যার। নাইম, তুমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলে? হ্যালো, তুমি নাইম, তুমি কি শুনতে পাচ্ছ? নাইম, ক্যান ইউ হিয়ার মি? স্যার আমার ফোনে সমস্যা সমস্যা হচ্ছে স্যার, আর আমাদের বাসায় স্যার দুই দিন যাবত ইলেকট্রিসিটি নাই স্যার, ফোনে চার্জ ছিল না, একটু ঢুকতে লেট হয়ে গেছে। ওকে ঠিক আছে, যাই হোক আমি সবাইকে এডি করে দিচ্ছি। আর এখানে হলো 40 রোল দেখতেছি সবুজ আছে, ওই যদি ক্লাস করে থাকে তাহলে ওই রোলটা তুমি দিয়ে দিও। ওকে, আচ্ছা ঠিক তাহলে আছে স্যার। তুমি স্ক্রিনশট নিয়ে আমার কাছে রোলটা পাঠিয়ে দিও, আর আমি আমি পরে আমি তোমাদের পাঠিয়ে দেবো তোমাদের কাছে। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর সালাম দিলেই হবে, সবার পক্ষ থেকে একটাই হবে।